আসলে রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা এটা কিন্তু যে কোনো সফল প্রতিষ্ঠানের জন্য একটা অপরিহার্য স্কিল। চলুন আজ আমরা জেনে নিই এটা কিভাবে একটা সংস্থাকে শুধু সুরক্ষিতই রাখে না, বরং সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করে। ভাবছেন কিভাবে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা খুব গোছানো প্রক্রিয়ার মধ্যে, আর সেটাই হল কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা। বলা যায় এটাই তাদের সাফল্যের অন্যতম একটা চাবিকাঠি। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে বুঝব ঝুঁকি ব্যবস্থাপনা জিনিসটা আসলে কি, এরপর দেখব এর 5 ধাপের চক্রটা কেমন, তারপর জানব ঝুঁকির ওপর কারা নজর রাখে, এর জন্য কি নিয়মকানুন বা প্লেবুক আছে, আর সবশেষে এর থেকে ব্যবসায়িক সুবিধাগুলোই বা কি পাওয়া যায়। অনেকেই হয়তো ভাবেন যে ঝুঁকি ব্যবস্থাপনা মানে শুধু বিপদ বা খারাপ কিছু এড়িয়ে চলা, কিন্তু সত্যি বলতে এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা আসলে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের পথকে আরও সহজ করে তোলার একটা দারুণ শক্তিশালী উপায়। সহজ করে বললে এটা হলো ভবিষ্যতের অজানা বিষয়গুলোর সাথে ডিল করার একটা সিস্টেম্যাটিক পদ্ধতি। মানে এর মাধ্যমে একটা প্রতিষ্ঠান সম্ভাব্য সমস্যাগুলো আগে থেকেই চিহ্নিত করতে পারে, আর সেটার জন্য প্রস্তুতিও নিতে পারে। তো যে কোনো ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল শুরু করার আগে প্রতিষ্ঠানকে ঠিক করতে হয় তার ঝুঁকি গ্রহণের ইচ্ছা বা রিস্ক অ্যাপেটাইট কতটা, আর এটাই কিন্তু পুরো প্রক্রিয়ার ভিত্তি তৈরি করে দেয়। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এখানে 3টা জরুরি কনসেপ্ট আছে। দেখুন, অ্যাপেটাইট হলো টার্গেট, মানে কতটা ঝুঁকি নেওয়া হবে। টলারেন্স হলো সেই টার্গেট থেকে একটু এদিক ওদিক হলে কতটা মেনে নেওয়া যাবে। আর ক্যাপাসিটি হলো প্রতিষ্ঠানটা সর্বোচ্চ কতটা ঝুঁকি নিতে পারবে তার একেবারে শেষ সীমা। ঝুঁকি ব্যবস্থাপনা কিন্তু কোনো ওয়ান টাইম কাজ না, এটা একটা কন্টিনিউয়াস সাইকেল, একটা চলমান চক্র। চলুন এই চক্রের 5টা ধাপ আমরা একটু দেখে নিই, যা একটা প্রতিষ্ঠানকে সবসময় সুরক্ষিত রাখতে সাহায্য করে। এই যে 5টা ধাপ, এগুলো মিলে একটা পুরো প্রক্রিয়া তৈরি করে। প্রথমে হলো প্রেক্ষাপটটা বোঝা, তারপর ঝুঁকিগুলো খুঁজে বের করা, এরপর সেগুলোর প্রভাব কতটা হতে পারে তা মূল্যায়ন করা, তারপর সঠিক ব্যবস্থা নেওয়া, আর একদম শেষে পুরো প্রক্রিয়াটার উপর নজর রাখা। মূল্যায়ন ধাপে এই ধরনের রিস্ক ম্যাপ কিন্তু খুবই কাজের একটা টুল। এখানে দেখুন কি সুন্দর করে ঝুঁকিগুলোকে তাদের ঘটার সম্ভাবনা আর তার প্রভাবের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। তাহলে আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো সেই বিষয়গুলোর উপর ফোকাস করা যেগুলোর ঘটার সম্ভাবনাও বেশি, আবার ঘটলে তার প্রভাবও মারাত্মক। যেমন এই ছবিতে দেখুন, ঝুঁকি ডিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এর সম্ভাবনা আর প্রভাব দুটোই কিন্তু অনেক হাই। আচ্ছা, একটা ঝুঁকি যখন চিহ্নিত হয়ে গেল, তখন একটা প্রতিষ্ঠান কি করতে পারে? দেখুন, 5 ধরনের প্রতিক্রিয়া দেখানো যেতে পারে। তারা ঝুঁকিটা মেনে নিতে পারে, অথবা পুরোপুরি এড়িয়েই চলতে পারে, আবার আরও বড় লাভের আশায় সেই ঝুঁকিটা নিতেও পারে, কিংবা ঝুঁকি কমানোর জন্য কিছু স্টেপস নিতে পারে। আর শেষ অপশন হলো, যেমন ধরুন ইন্স্যুরেন্সের মাধ্যমে ঝুঁকিটা অন্য কারোর সাথে ভাগ করে নেওয়া। এখন একটা প্রশ্ন আসতেই পারে, একটা প্রতিষ্ঠানে ঝুঁকির ওপর নজর রাখার দায়িত্বটা আসলে কার? এর জন্য একটা খুব জনপ্রিয় মডেল আছে, নাম হলো 3 লাইন্স মডেল। এটা দায়িত্বগুলোকে খুব স্পষ্টভাবে ভাগ করে দেয়। এই মডেলটা একটা দারুণ শক্তিশালী কাঠামো তৈরি করে দেয়। এটা নিশ্চিত করে যে একদম ফ্রন্টলাইন থেকে শুরু করে বোর্ডরুম পর্যন্ত, মানে প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্তরে সবার একটা জবাবদিহিতা থাকে এবং তথ্যের আদান প্রদানও ঠিকঠাক মতো হয়। তাহলে এই 3টে লাইন কি? প্রথম লাইনটা হলো ম্যানেজমেন্ট, যারা সরাসরি ঝুঁকিগুলো সামলায়। দ্বিতীয় লাইন, যেমন ধরুন কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, তারা ম্যানেজমেন্টের ওপর নজর রাখে। আর তৃতীয় লাইন মানে ইন্টারনাল অডিট, তারা একেবারে স্বাধীনভাবে পুরো প্রক্রিয়াটা ঠিক আছে কিনা তা যাচাই করে। আর এই সব কিছুর ওপরে থাকে পরিচালনা পর্ষদ, যারা পুরো সিস্টেমটারই তত্ত্বাবধান করে। যদিও ঝুঁকি ব্যবস্থাপনার মূল নিয়মগুলো সব জায়গায় মোটামুটি একই, অনেক প্রতিষ্ঠান তাদের কাজের সুবিধার জন্য কিছু প্রতিষ্ঠিত ফ্রেমওয়ার্ক বা কাঠামো ফলো করে। চলুন এরকম দুটো জনপ্রিয় কাঠামো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দুটো খুব পরিচিত ফ্রেমওয়ার্ক হল সিওএসও আর আইএসও 31000। সিওএসওটা একটু বেশি বিস্তারিত, আর এটা ঝুঁকিকে সরাসরি কোম্পানির স্ট্র্যাটেজিক লক্ষ্যের সাথে যুক্ত করে। অন্যদিকে আইএসও 31000 অনেক বেশি ফ্লেক্সিবল। এটা কিছু সাধারণ নিয়মকানুনের ওপর ভিত্তি করে তৈরি, যা যে কোনো ধরনের প্রতিষ্ঠানেই সহজে ব্যবহার করা যায়। এই ধরনের একটা ফর্মাল প্লেবুক বা কাঠামো ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এটা বিশ্বাস তৈরি করে। যখন ইনভেস্টর বা কাস্টমাররা দেখে যে একটা কোম্পানি ঝুঁকি ব্যবস্থাপনার জন্য একটা স্বীকৃত সিস্টেম ফলো করছে, তখন তাদের আস্থা অনেক বেড়ে যায়। আলোচনার শেষে এসে আমরা বলতেই পারি যে ঝুঁকি ব্যবস্থাপনা কিন্তু শুধু একটা ডিফেন্সিভ বা আত্মরক্ষার কাজ নয়, বরং এটা একটা স্ট্র্যাটেজিক হাতিয়ার, যা একটা প্রতিষ্ঠানের জন্য নতুন নতুন সুযোগও তৈরি করতে পারে।
আর এই কথাটা কিন্তু ব্যাপারটা খুব সুন্দরভাবে তুলে ধরে। কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা শুধু সম্পদই রক্ষা করে না, বরং এটা ঝুঁকি নিয়ে সচেতনতার একটা কালচারও তৈরি করে, যা সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে সংক্ষেপে ভালো ঝুঁকি ব্যবস্থাপনার সুফলগুলো কি কি? উন্নত সিদ্ধান্ত গ্রহণ, নতুন সুযোগ খুঁজে পাওয়া, যে কোনো খারাপ পরিস্থিতিতেও টিকে থাকার ক্ষমতা, আর সব মিলিয়ে বেটার পারফরম্যান্স। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবার জন্য। আমাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনে এমন সবচেয়ে বড় কোন ঝুঁকিটা আছে যেটা হয়তো আমরা ম্যানেজই করছি না? এই বিষয়টা নিয়ে ভাবাটাই হয়তো ঝুঁকি ব্যবস্থাপনার দিকে আমাদের প্রথম পদক্ষেপ।